এখানে আজকে উপস্থিত যদি 100 জন হন, 100 জনই বক্তা, বিভিন্ন অঙ্গনের বিভিন্ন ঘরানার আলেমদেরকে আজকে ইনভাইট করেছি। উপস্থিত আছেন বরেণ্য মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা তারিক মুনাওয়ার হাফেজাহুল্লাহ, মুহতারাম মাওলানা মুশাররফ হোসেন ভাই, মাওলানা ফখরুদ্দিন আহমদ ভাই, আব্দুল আলমিন ভাই, মাহমুদুল হাসান ভাই, মাওলানা মাইনুদ্দিন সিরাজি ভাই, মাওলানা নওমানি ভাই সামনে উপস্থিত আছেন, বরেণ্য আলেম। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যেন জাতিকে কিভাবে পথ দিতে পারি, নির্দেশনা দিতে পারি, আদর্শ একটি সমাজ বিনির্মাণে, দিন বিজয়ে, বিপ্লব সাধনে আমরা যথাযথ ভূমিকা প্রত্যেকে নিজের জায়গা থেকে রাখতে পারি। বয়স তো ওনার প্রায় এখন 90-র কাছাকাছি, 80 পার হয়েছে অনেক আগেই। এই বয়সেও এখনও তিনি আমাদের প্রোগ্রামগুলোতে সময় দিচ্ছেন, এটা আমাদের জন্য আল্লাহর অনেক বড় নিয়ামত। সবচেয়ে ভালো দিক হলো ওনাকে কোনো প্রোগ্রামের দাওয়াত দিলে উনি খুব একটা না করেন না। লম্বা সময় ধরে বসে থাকা কোনো প্রোগ্রামে এই বয়সে অনেকটা তার জন্য অসম্ভব, কিন্তু এরপরেও আমাদের জন্য ওনার জীবন থেকে শিক্ষা হলো ওস্তাজ প্রোগ্রামগুলো পেলে সাদরে বরণ করেন। আমি ওনাকে কক্সবাজার গত বছর 2 আগে একটি প্রোগ্রামে জিজ্ঞাসা করলাম যে ওস্তাজ আপনি এখন প্রোগ্রামে না আসলে হয় না। ওনাকে সময় দেওয়া হয়েছিল, তারেক ভাইও সেই প্রোগ্রামে ছিলেন, আমি ছিলাম, ওস্তাদ ছিলেন। উনি এসার পরপরই ওয়াজ করবেন, ওকে, আমাদের আগে করে চলে আসবেন। তা আমাকে বলা হলো আপনি স্টেজে আসলে ওস্তাদ ছেড়ে দেবে, তবে 30 মিনিটের বেশি ওয়াজ করবেন। তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ ওস্তাদ 30 মিনিটে করুক, কিন্তু 15 মিনিটের পরে উনি ছেড়ে দিলেন। আমি তখনও রওনা দিই নাই, ওস্তাদ ছেড়ে দিছে শোনার পরে আমি এবার ঘর থেকে বের হলাম তাড়াহুড়া করে। পরে জিজ্ঞাসা করলাম ওস্তাদকে, ওস্তাদ বলল যে না আর পারছি না। এত দূর গাড়িতে করে গেলেন। ওনাকে যেই কোনো প্রোগ্রামের কথা বললে ওনার শরীর সাপোর্ট করছে কিনা এটা ভাবে না, কিন্তু মন সাপোর্ট করে। আজকে বিকালে ওনার প্রোগ্রাম আছে, কেন্দ্রের প্রোগ্রামে উনি আজকে গেস্ট। এই প্রোগ্রামে উনি আসবেন, এই প্রোগ্রামেও সময় দেবেন, বিকালও দেবেন। এই বয়সে জারির ওনার ছেলে জারির ভাই বলল যে 2টা প্রোগ্রাম একসাথে কিভাবে করবে আব্বু। আমি বললাম যে এখন উনি আমাদের চিফ গেস্ট, উনি যদি প্রোগ্রামে অনুপস্থিত থাকেন তাহলে তো আমরা মনমরা হয়ে যাব। হুজুর যেন আসেন। বলল ঠিক আছে, আব্বুকে বললে তো আর না করবে না। তো আমরা হুজুরের জন্য শুরুতে দোয়া করছি, আল্লাহ যে কয়দিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ সেবা দেওয়ার মতো, সার্ভিস দেওয়ার মতো আল্লাহ সুস্থতা হুজুরকে দান করেন। ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের সম্মানিত সভাপতি, আমাদের রাহবার প্রিয়জন মুহতারাম মাওলানা সেলিম উদ্দিন। আমরা আশা করছি আমরা 100 জনকে টার্গেট করে দাওয়াত দিয়েছি, যদিও দাওয়াত পৌঁছেছে আরও বেশি জনের কাছে। তবে আজকে ইনশাআল্লাহ অনেক বরেণ্য আলেমরা উপস্থিত থাকবেন। মাওলানা রেজাউল করিম আবরার ভাই উনিও থাকবেন, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হাফেজাহুল্লাহ উনিও থাকবেন, আরও অনেকেই ইনশাআল্লাহ আসলে আপনারা দেখতে পাবেন। আমরা চাচ্ছি যে আজকের এই আলোচনা প্রোগ্রাম একটা মেসেজ হিসাবে জাতির কাছে যাক, এবং আজকের বিকালের যে প্রোগ্রামটা আছে সেখানে আমরা হয়তো সকলে যেতে পারবো না, কিন্তু সেখানেও সকল ঘরানার আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তাহলে আমাদের মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীও চাচ্ছে যে এই সময়ে বাংলাদেশের সকল আলেমরা যেন কাছাকাছি আসতে পারে। এবং মুহতারাম আমিরে জামাতের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই আলহামদুলিল্লাহ আলেমরা কাছাকাছি অনেকেই এসে গেছে। এত বড় ইসলামী দলের প্রধান হওয়ার পরেও তিনি দাওয়াত ছাড়াই অনেক জায়গায় উপস্থিত হন। সরমনায় তিনি গিয়েছেন, ওরা কোনো দাওয়াত দেয়নি, নিজে স্বেচ্ছায় গিয়েছেন। উনার এই অনবদ্য ভূমিকার কারণেই আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের ইসলামী অঙ্গনে একটা অভূতপূর্ব সাড়া পড়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের আলেমরা ঐক্যবদ্ধ এক জায়গায় হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করি, এবং আপনাদের কাছে আমার স্পেশাল অনুরোধও থাকবে, কিছু কাঁটার ব্যথা আঘাত সয়ে হলেও আমরা ঐক্যের কাজটা করে যেতে চাই। বিভিন্ন অঙ্গন থেকে আমাদের প্রতি ঢিল ছুড়া হতেই পারে, এরপরও আমরা ঢিলের আঘাতটা নিয়েই মুস্কি হাসি দিতে চাই। গোলাপ মানুষকে তার সৌন্দর্য বিকিরণ করে দেখায়,
কিন্তু পাপড়ি যখন মেলতে যায় তখন কিন্তু গোলাপের কাঁটাই তাকে আঘাত করে, যখন পাপড়িটা বেশি মেলে ধরে। যেই গাছে বড়ই থাকে ওই গাছেই কিন্তু মানুষ ঢিল ছোড়ে, এটাই নিয়ম। এবং যে সমস্ত গাছগুলো মানুষের উপকারী গাছ, গাছ তো সবটাই উপকারী, কিন্তু কিছু গাছ আছে যেগুলা বেজস ঔষধে কাজ করে। তার মাঝে একটা গাছ আছে যেটার চামড়া মানুষ তুলে নিয়ে যায়, তো দেখা যায় যে ওই গাছটার চামড়াই থাকে না, কারণ এটা বেশি উপকারী। তো বলা হয় যে যে গাছ উপকার বেশি করে তার পিঠে চামড়া থাকে না। তো যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ইসলামী আন্দোলনগুলোর মাঝে 1 নাম্বার সারিতে আছে, এটা সকলেই বলে জনশক্তির দিক থেকে। এবং একটি ইসলামী রাষ্ট্র তৈরির জন্য যতগুলো সেক্টর আছে সকল সেক্টরে লোকবল তৈরির দিক থেকে, অর্থনৈতিক দিক, সামাজিক দিক, প্রাতিষ্ঠানিক দিক, জনশক্তির দিক আমরা যদি বিবেচনা করি, বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এদেশের 1 নাম্বার ইসলামী দল, সুতরাং তাকে বড় ভাইয়ের ভূমিকা রাখতে হবে। আর জামাত ইসলামীর আডালার কোনো বলি নাই। জামাত ইসলামী এমন না যে এটা একটা বডি আর আমরা সবাই ওর দিকে তাকায় বলবো এটা জামাত ইসলামী, বরং জামাত ইসলামী কারা? আমরাই হচ্ছে জামাত ইসলামীর বডি। সুতরাং ওই বেজস গাছ যেটা নিজের চামড়া দিয়ে মানুষের উপকার করে, যে গোলাপ ফুল নিজে কাটার আঘাত সয়ে মানুষকে তার সৌন্দর্য দেখায়, যদি বাংলাদেশ জামাত ইসলামী ঠিক এই ভূমিকাটা পালন করতে পারে তাহলে অন্যদের ঢিল ছুড়াছুড়ি একসময় থেমে যাবে, ইনশাআল্লাহ অন্যরা আমাদের সাথে একাত্ম হয়ে যাবে এবং বাংলাদেশ সেদিকে আগাচ্ছে। এটা আমাদের জন্য অনেক একটি ভালো দিক, এটি একটি সুখের দিক। আজকের এই প্রোগ্রামে আমরা বরেণ্য আলেমদের থেকে পর্যায়ক্রমে আমরা আলোচনা শুনব এদেশে ইসলামী সমাজ বিপ্লবের জন্য আলেমদের কি ভূমিকা থাকা উচিত। এবং আপনাদের সকলকে আমরা ঠিক এখানে আনতে পারলে আমরা ভালো লাগতো, আমাদের এখানে বসতে দিতে পারলে। কিন্তু সকলকে আবার এই জায়গায় বসতে দিলে সামনে আবার শ্রোতা শূন্য হবে, বিষয়টা দেখতে দৃষ্টিকটু হবে। যার কারণে আপনারা সকলেই এখানে বসার উপযুক্ত, এটা জানার পরেও আমরা কিছু চেয়ার নিচে রাখতে হয়েছে প্রোগ্রামের সৌন্দর্যের কারণে। এজন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সকলকে আমরা এক জায়গায় বসতে দিতে পারিনি। আর যারা আমরা উপরে বসবো তারাও আমরা আপনাদের সাথেই একজন, জাস্ট প্রোগ্রামের একটা ডিজাইনের কারণে বসা। এখন 100 জনকে যদি আমরা 2 মিনিট করে সময় দিতে হয়, 1 মিনিটে বক্তৃতা হয় না, নর্মালি কথা অভিব্যক্তি প্রকাশ করা যায় না, তাহলে আমাদের 200 মিনিট লেগে যাবে। আর 200 মিনিট মানে তো অনেক, 3-4 ঘন্টা এমনি চলে যাবে। 60 মিনিট 1 ঘন্টা হলে তো 3 ঘন্টা 180 মিনিট হয়। আমার এই বক্তৃতাটা একটু লম্বা হলো কেন? উদ্বোধনী বক্তৃতা কিন্তু লম্বা হয় না, কিন্তু আমারটা আমি লম্বা করেছি, জেনে শুনে করেছি। কারণ আমাদের এখনকার গেস্ট যিনি, তিনি আসতে লেট করেছেন, স্যার একটু অসুস্থ। এখনকার আলোচক আমাদের মোহতারাম প্রফেসর আনম রশিদ আহমদ উস্তাদ। আমরা জানি যে আমাদের মোহতারাম আনম রশিদ উস্তাদ প্রফেসর বাংলাদেশে আলহামদুলিল্লাহ দলিল ভিত্তিক আলোচনা যাদের থেকে আমি শুনে আপ্লুত হই এবং যাদের আলোচনা শুনলে আমি নিজে ধন্য হই, মনে করি যে এই মজলিসটা থাকা উচিত আমার। তাদের যে কয়জন, মাত্র 3-4 জন লোক আমার জানাশোনা বাংলাদেশে আছে যাদের থেকে আমি মাসলা জিজ্ঞাসা করি এবং যাদের মজলিসে আমি নিজে ইচ্ছা করে থাকি। কারণ তার আধা ঘন্টার আলোচনায় এমন 2-4টা কথা আমি নতুন, আমার ইলমি এদাফা হয় যেটা আগে ছিল না। তার মাঝে আমাদের আনম রশিদ উস্তাদ একজন, স্যারের সামনে একটু প্রশংসা করে ফেললাম। হ্যাঁ, অতটুকু জায়েজ আছে যতটুকু সত্য। তো স্যার এখন আলোচনা করবেন ইনশাআল্লাহ। স্যারের আলোচনার পরে আমরা আজকের বরেণ্য মেহমানদের ধারাবাহিক আলোচনা শুনতে থাকব। আজকের প্রোগ্রামের ঠিক শেষ পর্যন্ত আপনার আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে আমাদের প্রোগ্রামে কন্ট্রিবিউট করবেন এ প্রত্যাশা রাখছি। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন, যেন এই প্রোগ্রাম একটা চেতনা তৈরি হয়। আল্লাহ তাআলা এমন একটি সফল প্রোগ্রাম আজকে আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলেই যথাসময়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আমি উদ্বোধনী কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।